তো একটা বিশাল ব্রেকিং নিউজ কিন্তু এখন বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাকি ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু অনলাইনে যা যা কথা হচ্ছে, মানে যা শোনা যাচ্ছে, তা কিন্তু আসল গল্পের কিছুই না। পর্দার আড়ালে আসলে কি ঘটছে সেটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আর আলোচনার শুরুটাই হচ্ছে এই বিস্ফোরক দাবিটা দিয়ে। ভাবুন, শুধু একটা বাক্য, কিন্তু এটা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে আর জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। এর পেছনের আসল সত্যটা কি? ইন্টারনেটে যদি একটু ঢু মারা যায়, দেখা যাবে নানা রকমের থিওরি ঘুরছে। কেউ বলছে এটা রাজনীতির খেলা, কেউ বলছে ব্যক্তিত্বের সংঘাত, আবার কেউ কেউ তো মাদক চোরাচালানের কথাও বলছে। কিন্তু সত্যি বলতে এগুলো সবই ঘটনার ওপরের স্তর। আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে আরও অনেক গভীরে, যা সহজে চোখে পড়ে না। আচ্ছা, ভেনেজুয়েলার এই ঘটনাটা কিন্তু একদম বিচ্ছিন্ন কিছু নয়। ইতিহাসের দিকে যদি তাকানো যায়, তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধাঁচ দেখতে পাওয়া যায়, যা প্রায়ই পর্দার আড়ালে থেকে যায়। চলুন সেই প্যাটার্নটা একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। চলুন একটু পিছিয়ে যাই, একেবারে ২০০০ সালে সাদ্দাম হোসেন তখন ঘোষণা করলেন ইরাক আর ডলারে তেল বিক্রি করবে না, করবে ইউরোতে। এটা ছিল আমেরিকান ডলারের যে আধিপত্য, তার উপর একটা সরাসরি চ্যালেঞ্জ। এর ঠিক ৩ বছর পরেই কিন্তু ইরাকে মার্কিন হামলা হয়, আর ফলাফল ইরাকের তেল বিক্রি আবার সেই মার্কিন ডলারে ফিরে আসে। এটা কিন্তু একটা খুব শক্তিশালী সংকেত ছিল। এখন প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে একটা কঠিন অর্থনৈতিক বাস্তবতা আছে, যা আসলে ক্ষমতার মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে, কিন্তু আমরা প্রায়ই তা দেখতে পাই না? ভেনেজুয়েলার ঘটনাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আধুনিক যুগের যুদ্ধের ধরনটা বুঝতে হবে। আর ঠিক এখানেই চলে আসছে অর্থনৈতিক যুদ্ধের ধারণা। আজকের দিনে যুদ্ধ যেভাবে লড়া হয়, সেই ধারণাটা কিন্তু অনেকটাই বদলে গেছে। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক নামানোর অনেক আগেই আসল লড়াইটা শুরু হয়ে যায় অর্থনৈতিক ময়দানে। আর বেশিরভাগ সময় খেলার ফলাফলটা কিন্তু সেখানেই ঠিক হয়ে যায়। আর এই প্রক্রিয়াটা প্রায় সবসময় একই রকম থাকে। প্রথমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একটা দেশকে বিশ্ব থেকে একঘরে করে ফেলা হয়। এরপর তাদের দেশের মুদ্রা একদম দুর্বল হয়ে পড়ে, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এবং সবশেষে সামরিক হস্তক্ষেপের জন্য একটা পথ খুলে যায়। এটা একটা প্লেবুকের মতো। এবার এই ফ্রেমওয়ার্কটা ভেনেজুয়েলার ক্ষেত্রে একটু মিলিয়ে দেখা যাক। অনেকেই হয়তো ভাবছেন এটা সমাজতন্ত্র আর পুঁজিবাদের লড়াই, কিন্তু আসল কারণটা সম্ভবত অন্য কিছু। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 17%। মানে পৃথিবীর মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 17%ই আছে ভেনেজুয়েলার কাছে। আর এটাই এর বিশাল কৌশলগত গুরুত্বের মূল কারণ। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন ভেনেজুয়েলার তেল উৎপাদনের কি বিশাল সম্ভাবনা, আর অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে তার এখনকার অবস্থাটা দেখুন। সোজা কথায়, বিপুল পরিমাণ তেল সম্পদ থেকেও তা এখন বিশ্ববাজার থেকে প্রায় বিচ্ছিন্ন। চলুন এবার বিষয়টাকে আরও বড় একটা প্রেক্ষাপটে দেখি। ২১ শতকের এই ক্ষমতার লড়াইটা বুঝতে হলে আমাদের সিস্টেমস ওয়ার বা ব্যবস্থাভিত্তিক যুদ্ধের ধারণাটা বুঝতে হবে। তো এই সিস্টেমস ওয়ার জিনিসটা কি? এটা আসলে এমন এক যুদ্ধ যেখানে জেতার জন্য সৈন্যের চেয়েও বেশি দরকারি হল বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা, যেমন ধরুন টাকা পাঠানোর নেটওয়ার্ক বা তথ্যের প্রবাহ। আমরা যখন ক্ষমতার কথা ভাবি, আমাদের মাথায় হয়তো ট্যাঙ্ক বা মিসাইলের ছবি ভেসে ওঠে, কিন্তু আজকের দিনের আসল ক্ষমতার হাতিয়ার হল এগুলো: পেমেন্ট সিস্টেম, ট্রেড ইন্স্যুরেন্স, রিজার্ভ কারেন্সি। যার হাতে এগুলো নিয়ন্ত্রণ, সেই কিন্তু বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। পুরনো দিনের সামরিক শক্তি দিয়ে অঞ্চল দখল করা যায়, কিন্তু সিস্টেমিক ক্ষমতা দিয়ে সরাসরি একটা দেশের অর্থনীতিকেই নিয়ন্ত্রণ করা যায়। একটার জন্য গুলি চালাতে হয়, অন্যটায় শুধু রিজার্ভ জব্দ করলেই কাজ হয়ে যায়। চলুন এবার আবার ভেনেজুয়েলার বর্তমান ঘটনায় ফিরে আসা যাক, আর দেখা যাক এই সামরিক হামলার পেছনে কৌশলগত প্রস্তুতিগুলো ঠিক কী ছিল। এই মুহূর্তে যা যা তথ্য আমাদের হাতে আছে, তার একটা সারসংক্ষেপ এখানে দেওয়া হলো। মার্কিন হামলার খবরটা নিশ্চিত, কিন্তু মাদুরোকে আটক করার বিষয়টা এখনও পর্যন্ত শুধু ট্রাম্পের দাবি। ওদিকে ভেনেজুয়েলার সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মাদুরোর জীবিত থাকার প্রমাণ চাইছে। আর এই সামরিক পদক্ষেপটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে কয়েক মাসের প্রস্তুতি আছে। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার আটকানো, সন্দেহভাজন নৌকায় হামলা আর ক্যারিবিয়ান অঞ্চলে ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে একটা চাপ তৈরি করা হচ্ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বেশ তীব্র। চীন তো সরাসরি একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দিয়েছে। এতেই বোঝা যায় এই ঘটনার প্রভাব শুধু ভেনেজুয়েলার মধ্যেই থাকবে না, এর একটা বৈশ্বিক তাৎপর্যও আছে। বেশ,
এই পুরো বিশ্লেষণ থেকে তাহলে মূল শিক্ষাটা কি? মানে খবর দেখার সময় কোন বিষয়টার উপর আমাদের বিশেষ করে নজর রাখা উচিত? আসল কথাটা হলো আন্তর্জাতিক সম্পর্ক কোনো ব্যক্তির পছন্দ বা অপছন্দের ওপর চলে না। এর পেছনে কাজ করে লিভারেজ, মানে প্রভাব বিস্তারের ক্ষমতা। যার হাতে অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণ, তারই প্রভাব সবচেয়ে বেশি। এটাই মূল কথা। তাই পরের বার যখনই কোনো দেশে সামরিক উত্তেজনার খবর চোখে পড়বে তখন শুধু সামরিক প্রস্তুতির দিকে না তাকিয়ে প্রশ্ন করা উচিত, আচ্ছা, এর আগে সেখানে অর্থনৈতিকভাবে ঠিক কী ঘটছিল? কোনো দেশের বাণিজ্য কি আটকে দেওয়া হয়েছিল, বা কারোর মুদ্রা কি হঠাৎ দুর্বল হয়ে পড়েছিল? আসল উত্তরটা হয়তো সেখানেই লুকিয়ে আছে।